আসসালামু আলাইকুম আমার এসএসসি ব্যাচের প্রিয় বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? বায়োলজি চ্যাপ্টার 3 কোষ বিভাজন, এই টপিকটাকে তোমার কাছে বেশি কঠিন লাগতেছে? প্যাস লেগে যাচ্ছে যে কোন ধাপে কোনটার কথা বলতেছে? এমসিকিউ সলভ করতে গেলে কি কঠিন লাগতেছে তোমার কাছে? মনে হচ্ছে সবগুলো অ্যান্সার হবে, অথবা উদ্দীপক দেখে তুমি বুঝতে পারতেছো না যে উদ্দীপকে কোন ধাপটার কথা বলা হয়েছে? এইখান থেকে সিকিউ জাতীয় যে কোশ্চেনগুলো করে সেই কোশ্চেনগুলো হচ্ছে এমন হয় যে তোমাকে একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে তোমাকে বলবে যে এই যে উদ্দীপকে কোন ধাপটার কথা বলছে সেটা প্রথমে চিহ্নিতকরণ করো, এবং চিহ্নিতকরণ করার পরে ওই ধাপের বিস্তারিত আলোচনা করো। তো স্টুডেন্ট বিস্তারিত আলোচনা করা বা মনে রাখতে পারে ঠিকই, কিন্তু কোন ধাপ বলতেছে এটা মনে রাখতে পারে না। এটার পিছনে কারণটা কি জানো? সেটা হচ্ছে তারা মুখস্থ করে। তো মুখস্থ করলে তুমি আসলে এই ধাপগুলো আইডেন্টিফাই করতে পারবে না। আর এইখান থেকে যদি বহুপদী টাইপের কোশ্চেন করে, তো আমরা সকলেই জানি যে বহুপদী টাইপের কোশ্চেনগুলোতে মাল্টিপল টাইপ অফ চয়েস থাকে, অর্থাৎ একের অধিক কিন্তু অ্যান্সার থাকে। তো এই জাতীয় কনফিউশনগুলো তোমাকে যদি দূর করতে হয় তাহলে অবশ্যই তোমাকে আজকের ভিডিওটা দেখতে হবে। তার মানে হলো তুমি যদি মাইটোসিসের ধাপ পড়তে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমার জন্য। তবে কেউ যদি এই ভিডিওটা আজকে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই বলবো তুমি আমাদের এই ভিডিওটা দেখার আগে, এই ভিডিওর আগে আমরা কিন্তু দুইটা লেকচার নিয়েছিলাম। আজকে আমাদের হচ্ছে লেকচার 3। তো লেকচার 1 এবং লেকচার 2 এই দুইটা তোমাকে অবশ্যই 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 দেখতে হবে। বিশেষ করে লেকচার 2 যদি তুমি না দেখো তাহলে কিন্তু তুমি আমাদের আজকের ক্লাসটা বুঝতে পারবে না। আজকের ক্লাসের একদম বেসিক যে ফাউন্ডেশনটা আছে সেই ফাউন্ডেশনটা আমরা ইতিমধ্যে আমাদের লেকচার 2তে ডিসকাস করছি। আর এই চ্যাপ্টারে তুমি যদি বস হইতে চাও তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে লেকচার 1, যেখানে আমরা একদম বেসিকটা তৈরি করছি, লেকচার 2 যেখানে আমরা মাইটোসিস ধাপটাকে সহজে কীভাবে মনে রাখতে পারবো সেটা দেখাইছি। আর আজকে তো আমরা মাইটোসিস ধাপটা পড়বো। তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো যারা আমাদের ক্লাসটা দেখবা তারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার পরে আমি আশা করি যে এই চ্যাপ্টারটা তোমরা দ্বিতীয়বার ইনশাল্লাহ পড়া লাগবে না, কারণ এইখানে তোমরা যে ভুল কাজগুলো করো সেই কাজগুলো যেন তোমাদের পরবর্তীতে আর ভুল না হয়, এবং কিভাবে তোমরা একবার পড়ে তোমরা মনে রাখতে পারো, এটি আসলে আমাদের আজকের ভিডিওর মেন থিম। আমরা আজকে তোমাকে এমনভাবে শেখাবো যাতে তুমি হাজার চেষ্টা করলেও এই টপিকটা আর ভুলতে পারবে না। তোমাকে এত সহজ এবং পানির মতো করে প্রত্যেকটা টপিক তোমার সামনে তুলে ধরা হবে, কিন্তু কখন? যখন তুমি এই চ্যাপ্টারের লেকচার 1 এবং লেকচার 2 দেখে আসবে। ঠিক আছে? তো অবশ্যই আমার তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে তুমি যদি আমাদের ক্লাসটা দেখো তাহলে আগে লেকচার 1 দেখবা, দেন লেকচার 2 দেখবা, তারপরে ভিডিওটা দেখবা। আর কেউ যদি লেকচার 1 এবং লেকচার 2 দেখে থাকো তাহলে অবশ্যই তো তোমরা এটা পাবোই, এটা তোমরা বুঝতেও পারবা। ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়াই, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। ঠিক আছে? তো আমরা জানি যে কোষ বিভাজন, তাই না? কোষ বিভাজন কাকে বলে? যে একটা কোষ বারবার বিভাজিত হয়ে অনেকগুলো কোষে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি? কোষ বিভাজন বা সেল ডিভিশন। ভাই সেল ডিভিশন না হলে কি হইতো? সেল ডিভিশন না হলে আমরা ছোট যে অবস্থানে ছিলাম, অর্থাৎ ছোট অবস্থানে থাকতাম, আমরা বড় হইতে পারতাম না। এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে বলছি। তো আমরা দ্বিতীয় ক্লাসগুলোতে কোষের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে অন্যতম একটা প্রকারভেদের নাম হচ্ছে মাইটোসিস। তা আমাদের আজকের ক্লাসের যে মেন থিম সেটা হচ্ছে মাইটোসিস। আমরা আজকে মাইটোসিস নিয়ে ডিসকাস করব। তো কোষ বিভাজন মূলত 3 প্রকারের হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি মিওসিস, তাই না? তো এইখানে দেখো আমরা আমাদের লেকচারের অনেক কিছু আলোচনা করছি যে কাদের ক্ষেত্রে কোনটা হয়, কী দিয়ে কী হয়, সব কিছু আমাদের অলরেডি অ্যামাইটোসিস, মাইটোসিস এগুলো সব নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এখন আমাদের যে মেনলি যেটা টপিক হবে সেটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে? তো আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটার নাম কি হবে? মাইটোসিস। ওকে, দেখো মাইটোসিস। সো প্রথমত আমরা দেখব যে মাইটোসিসের নাম মাইটোসিস কেন মাইটোসিসকে মাইটোসিস নামেই ডাকা হয়। মাইটোসিস, ওকে, মাইটোসিসের নাম মাইটোসিস কেন? দেখো মাইটোসিস শব্দটা আসছে হচ্ছে মাইটোস প্লাস ওসিস। ওকে, আমরা আমাদের যদিও লেকচার 2তে এগুলো নিয়ে ডিসকাস করছিলাম, তারপরেও আমরা তোমাদের যারা নতুন দেখতেছো তাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটু ডিসকাস করে দিচ্ছি। মাইটোস প্লাস কি? ওসিস। কোনো শব্দের সাথে একটা জিনিস মনে রাখো, কোনো শব্দের সাথে যদি কখনো ওসিস দেখো অথবা সিস দেখো অথবা শোন দেখো, মনে রাখবা এটাকে বোঝায় প্রসেস। প্রসেস মানে কি? প্রক্রিয়া। ঠিক আছে? প্রক্রিয়া। মনে করো তুমি আমাকে মারতেছো, কিন্তু মারার সময় তুমি আমাকে কুংফু ক্যারাতে স্টাইলে, চাইনিজদের যে কুংফু ক্যারাতে স্টাইল আছে না, এইভাবে মারতেছো। তো এই যে তুমি একটা স্টাইলে বা একটা প্রসেসে আমাকে মারতেছো, যে প্রক্রিয়াতে মারতেছো, তাই না? আমাকে মারতেছো তুমি, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে মারতেছো। ঠিক একই রকমভাবে আমাদের কোষগুলো যখন বড় হয়, যখন আমাদের দেহকোষ, জনন কোষ কোন জায়গায় কোনটা হবে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করে আসি। এই জন্য বলছি যে চ্যাপ্টার
তাহলে মানে লেকচার 1 এবং লেকচার 2 অবশ্যই তোমাকে দেখতে হবে। তো যে দেহকোষটা, দেহকোষ মানে কি, আমি ছোটোবেলায় যখন ছিলাম তখন আমার এরকম একটা ডটের মতো ছিলাম এই জায়গায়, কিন্তু এখন কি আমি এটা ডটের মতো আছে, আমার দেহ একটা বিশাল আকৃতি একটা ধারণ করছে, তাই না, অনেক বড় একটা আকার এখন আছে। তাহলে এই যে দেহকোষটা, একটা কোষ থেকে যে তোমার এখন একটা আকার তুমি পাইছো, তুমি যে এত লম্বা হইছো, মোটা হইছো, এইটার জন্য মূলত তোমার দায়ী থাকে কোন কোষ? দেহকোষ। ঠিক আছে, তাহলে দেহকোষটা যে প্রক্রিয়ায় এই একটা কোষ বারবার বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় মাইটোসিস। তাহলে এইখানে মাইটোসিস অবশ্যই একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আমাদের কোষগুলো বিভাজিত হয়। কোন কোষগুলো বিভাজিত হয়? দেহকোষগুলো। ঠিক আছে, তো আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখলাম যে তাহলে ওসিস মানে কি? প্রসেস। কোনো শব্দের সাথে যদি ওসিস থাকে, কোনো শব্দের সাথে যদি সিস থাকে, অথবা কোনো শব্দের সাথে যদি শোন থাকে, তার মানে সেটাকে বলা হবে প্রসেস। এবং এরপরে যেটা আছে মাইটোস। মাইটোস শব্দের অর্থ কি? মাইটোস শব্দের অর্থ হচ্ছে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। ওকে, মাইটোস শব্দের অর্থ হচ্ছে স্পিন্ডল ফাইবার। কি ফাইবার? স্পিন্ডল ফাইবার। এবার আসো, এই যে স্পিন্ডল ফাইবারের কথা আমরা বললাম, স্পিন্ডল ফাইবারের বাংলা অর্থ কি? স্পিন্ডল ফাইবারের বাংলা অর্থ হচ্ছে স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু। ভাইয়া স্পিন্ডল তন্তু কি কাজ করে? স্পিন্ডল তন্তু কাজ করে হচ্ছে এইখানে দেখো, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা আমরা সবাই কিন্তু, তোমরা কম বেশি চ্যাপ্টারটা বিভিন্ন স্কুল বা কলেজ বা নিজে যখন পড়বা তখন এগুলো কিন্তু দেখছো, তাই না, যে এইখানে ক্রোমোজোম, এই যে এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম যার সাথে লেগে থাকে, ক্রোমোজোম যার সাথে লেগে থাকে সেটাকে বলা হয় কি? স্পিন্ডল ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবারের কাজ কি? ক্রোমোজোমকে বহন করা। আমরা জানি যে একটা ক্রোমোজোমকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। কেন? কারণ ক্রোমোজোমকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে আমরা সমান দুইটা কোষ পাবো, সমান দুইটা কোষ পাবো। ঠিক আছে, তো এইখান থেকে মনে করো আমি ক্রোমোজোমকে যখন ভাগ করব, মনে করো তুমি আমাকে ভাগ করে ফেলবা, তা আমাকে যদি ভাগ করতে চাও, কথার কথা তুমি আমাকে এভাবে কান দিয়ে ধরে এভাবে টান দিবা, তাই না? তাহলে তুমি যদি আমাকে কান দিয়ে ধরে টান দিতে চাও, তাহলে এই যেখানে হাত লাগবে না, হাত দিয়ে ধরে তো টান দিবা। ঠিক একই রকমভাবে ক্রোমোজোমকে যদি আমি দুই ভাগে ভাগ করতে চাই, তাহলে এখানে ফাইবার বা সুতা, তন্তু মানে কি? তন্তু মানে সুতা, বা এই যেটাকে ইংলিশে বলা হয় কি? ফাইবার। তাহলে এই ফাইবার লাগবে, যেটার মাধ্যমে তুমি এটাকে টান দিয়ে সমান দুই ভাগে ভাগ করতে পারো। কথা ক্লিয়ার? এখন আমাদের কাছে কথা হচ্ছে কি, যে স্পিন্ডল ফাইবার কখন লাগবে? যাদের ক্রোমোজোম আছে। তো আমরা দেখতেছি মাইটোসিস প্লাস মিওসিস, এই দুইটা জিনিস কাদের হয়? এই দুইটা জিনিস হয় হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষে। তাহলে প্রকৃত কোষ কেন প্রকৃত কোষ হয়? কারণ প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস থাকে মানে কি? অবশ্যই সেখানে কি আছে? ক্রোমোজোম আছে। তাহলে আমাদের ক্রোমোজোমকে ভাগ করতে গেলে অবশ্যই সেই জায়গায় কী লাগবে? স্পিন্ডল ফাইবার লাগবে। তার মানে হলো মাইটোসিস এমন একটা প্রসেস, যে প্রসেসে স্পিন্ডল ফাইবার তৈরি করার মাধ্যমে একটা ক্রোমোজোমকে সমান দুই ভাগে ভাগ করে ওই ক্রোমোজোম অনুযায়ী দুটো কোষ পাওয়া যায়। কথা ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা যদি এর নামের আগে এ যুক্ত করে দিই, তাহলে তার নাম কি হয়? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাদের হয়? অ্যামাইটোসিস আদিকোষী অথবা প্রোক্যারিওটিক সেলে হয়। কেন? কারণ ওই প্রোক্যারিওটিক সেলে আমরা জানি যে সেখানে সুগঠিত কোনো নিউক্লিয়াস নাই, ওইখানে শুধুমাত্র ডিএনএ থাকে, কিন্তু ক্রোমোজোম থাকে না। আর ক্রোমোজোম যদি না থাকে, তাহলে তুমি কি খামোখায় এই যে স্পিন্ডল ফাইবার, এটা কি তুমি বানাবা? না, কখনো এটা তুমি বানাবা না। তাহলে ওইখানে স্পিন্ডল ফাইবার ছাড়াই কি হয়? কোষ বিভাজিত হয়। এই জন্য এ যদি কোনো জায়গায় দেখো একটা জিনিস, কোনো শব্দের সাথে যদি কখনো এ থাকে, অথবা কোনো শব্দের সাথে যদি কখনো অ্যানা থাকে, তার মানে মনে রাখবা যে ওইটাকে বোঝায় অ্যামাইটোসিস, অর্থাৎ উইথাউট মাইটোসিস। এর শব্দের অর্থ হচ্ছে উইথাউট, অথবা অ্যানা শব্দের অর্থ কি? উইথাউট। তাহলে উইথাউট মাইটোসিস যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হবে কি? অ্যামাইটোসিস। কথা ক্লিয়ার? আর আমাদের ক্ষেত্রে আমরা এখন যেটা দেখতেছি মাইটোসিস, তাহলে অবশ্যই মাইটোসিসে কাদের ক্ষেত্রে হয়? মাইটোসিস হয় হচ্ছে প্রকৃত কোষে। তার মানে আমাদের দেহে কোনটা হবে? অ্যামাইটোসিস হবে। অ্যামাইটোসিসের নাম অ্যামাইটোসিস কেন হয়েছে এটা আমরা বুঝাই দিছি। কথা ক্লিয়ার? এর আগের দুইটা ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ইন্টারফেস কাকে বলে, তাই না? ইন্টারফেস যাবতীয় যত কিছু আছে সেগুলো আমরা আগে তোমাদেরকে দেখাইছি। এখন আমাদের যদি মাইটোসিসের ডেফিনেশন দেয়, তাহলে আমরা কি লিখব? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায়, ধারাবাহিক মানে কি? প্রথমে প্রোফেজ হবে, তারপরে প্রোমেটাফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। তুমি চাইলেই প্রথমে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে তোমার প্রোমেটাফেজ, এরকম হবে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটির পর একটি হয়। এই ধারাবাহিক প্রক্রিয়াটা কী রকম, এটা তুমি মানে লেকচার 2 দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে একটা কোষ যে প্রক্রিয়ায়, দেখো বলতেছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ, অবশ্যই মাইটোসিস হইতে গেলে সেখানে সুকেন্দ্রিক কোষে হইতে হবে বা প্রকৃত কোষে হইতে হবে। একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে কয়টা কোষ তৈরি করে ব্রাদার? 2টা কোষ তৈরি করে। তখন 2টা অপত্য কোষ তৈরি করে, তাকে বলা হয় মাইটোসিস। তার মানে আমরা এইখান থেকে যে সিদ্ধান্ত আসলাম, সেই সিদ্ধান্ত প্রথমটা হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ হইতে হবে এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে
একটি কোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি করতে হবে। তাহলে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে যদি আমার মাইটোসিস হইতে হয় তাহলে অবশ্যই সুকেন্দ্রিক কোষ লাগবে এবং একই সাথে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে। ঠিক আছে, আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে যাই তাহলে নেক্সটে যেটা বলা আছে সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস নিয়ে সকল কিছু আলোচনা করা আছে আমাদের লেকচার 2-তে। ঠিক আছে, ওকে, আসো এখন আমরা আস্তে আস্তে আমাদের মেইন যে জিনিস আছে সেগুলোতে আমরা চলে যাই। ঠিক আছে, মাইটোসিসের যে বৈশিষ্ট্যগুলো আছে, মাইটোসিসের মধ্যে মাইটোসিস কয়েকটা ধাপে সংগঠিত হয়। মাইটোসিস কি হয়? কয়েকটা ধাপে সংগঠিত হয়। তাহলে মাইটোসিসের ধাপ, ঠিক আছে, মাইটোসিসের ধাপ। তো মাইটোসিসের ধাপের মধ্যে বা স্টেপ অফ মাইটোসিস কি হবে? স্টেপ অফ মাইটোসিস, স্টেপ অফ মাইটোসিস। ওকে, স্টেপ অফ মাইটোসিস। তাহলে মাইটোসিসের ধাপের ক্ষেত্রে যদি আমরা দেখি, মাইটোসিসের ধাপ থাকে টোটাল 5টা, কিন্তু মেডিকেলে যখন তুমি উঠবা বা যখন তুমি হায়ার স্টাডি করবা, ভার্সিটিতে যখন উঠবা, তখন দেখবা যে মাইটোসিসের মূলত যে ধাপ আছে সে ধাপ হচ্ছে 4টা। কি কি? প্রথম ধাপ হচ্ছে তোমাদের বই অনুযায়ী, তখন আমাদেরকে পড়াইতে হবে যেহেতু তোমাদের বই আমরা পড়াচ্ছি। তো এই জায়গায় হবে কি, প্রথমে আছে প্রোফেজ। ঠিক আছে, প্রোফেজ। ওকে, দেন কোনটা আছে? তো দেন আছে হচ্ছে প্রোমেটাফেজ। ওকে, এরপরে কোনটা আছে? এরপরে আছে হচ্ছে মেটাফেজ। আমাদেরকে এগুলো বিস্তারিত জানতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যানাফেজ। এরপরে কোনটা আছে? এরপরে আছে টেলোফেজ। তাহলে এই জায়গায় কতগুলো ফেজের কথা আমরা বললাম? এখানে টোটাল ফেজ আছে হচ্ছে 5টা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই জায়গায় প্রত্যেকটা জায়গায় দেখো একটা জিনিস কমন আছে, সেটার নাম কি? ফেজ। তো ফেজ বলতে আসলে কি বোঝায়? ফেজের বাংলা অর্থ হচ্ছে দশা বা কাল। ইংলিশে বলা হয় টাইম অথবা পিরিয়ড। ঠিক আছে, পিরিয়ড। ঠিক আছে, যেটাকে বোঝায় সময়। বাংলায় যদি আমরা বলি তাহলে এটাকে কি বোঝায়? বাংলায় বলে হচ্ছে সময়, দশা অথবা কাল। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাংলা অর্থে বোঝায়। তো প্রথমে যেটা দেওয়া আছে প্রোফেজ, প্রো শব্দের অর্থ হচ্ছে প্রথম, তাহলে প্রথম ফেজকে কি বলা হয়? প্রোফেজ। আর এইখানে আমরা প্রো শব্দের দুটো অর্থ ব্যবহার করি, জানো? একটা হচ্ছে প্রোর দুইটা অর্থ। একটা কি? একটা হলো বিফোর, একটা হলো বিফোর অথবা প্রিমিটিভ অথবা ফার্স্ট। ঠিক আছে, তাহলে এইখানে কোনটা ব্যবহার করব? প্রো শব্দের অর্থ হচ্ছে ফার্স্ট, তাহলে প্রথম যে ফেজ সেই ফেজের নাম কি? প্রোফেজ। এরপরে বসে প্রো মেটাফেজ। মেটা শব্দের অর্থ হচ্ছে মিডিল, তাহলে মেটা শব্দের অর্থ কি? মিডিল, তাহলে মিডিলের আগে। এইখানে প্রো অর্থ ব্যবহার করা হয়েছে আবার বিফোর। বিফোর মানে কি? আগে। তাহলে প্রো মেটাফেজ মানে কি? মিডিল ফেজের আগের ফেজ। এরপরে কোনটা আছে? মেটাফেজ। মেটা মানে কি? মিডিল ফেজ। এরপরে কোনটা আছে? অ্যানা। অ্যানা শব্দের অর্থ হচ্ছে ব্যাকওয়ার্ড। আমরা দেখব টেলো শব্দের অর্থ হচ্ছে শেষ। আমরা প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করি। চলো, তো আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোফেজ। ক্রোমোজোমগুলো দেখো এখানে কোনটা আছে? প্রোফেজ। এই জায়গায় আমরা সব কিছু কিন্তু সুন্দর মতো করে দিয়ে দিছি। দেখো এখানে প্রো শব্দের অর্থ কি? প্রো শব্দের অর্থ হচ্ছে আগে অথবা প্রথম। তো যেহেতু আমরা এখানে প্রথম ফেজের কথা বলতেছি, সেহেতু এখানে আমরা কোন শব্দটা ব্যবহার করব? প্রথম সময় বা প্রথম যে সংগঠন হয়, প্রথম যে জিনিসটা ঘটে একটা কোষ বিভাজনে বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথম যেটা সংগঠিত হয় সেটাকে বলা হয় কি? আমাদের প্রোফেজ। এবার ফেজ শব্দের অর্থ কি? ফেজ শব্দের অর্থ হলো দশা বা সময় বা কাল। ঠিক আছে, অর্থাৎ প্রোফেজ শব্দের অর্থ হলো প্রথম ফেজ বা প্রথম দশা বা প্রথম অবস্থা বা প্রথম কাল। মানে একটা মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় প্রথম যে দশা সংগঠিত হয় তাকে বলা হয় প্রোফেজ। মাইটোসিসের তাহলে যদি পরীক্ষাতে দেখো যে প্রথম ফেজের নাম কি, তুমি যদি প্রোফেজ শব্দটাকে ভাঙো, তোমার আলাদা করে মনে রাখতে হবে না যে মাইটোসিসের প্রথম ফেজের নাম কি। তখন কিন্তু তোমরা ইজিলি মনে রাখতে পারবা যে মাইটোসিসের প্রথম যে ফেজ সেই ফেজের নাম হচ্ছে প্রোফেজ। কোষের নিউক্লিয়াসটা এই জায়গায় আকারে বড় হয়। ঠিক আছে, এখানে তোমাকে এটা মনে রাখতে হবে, এই জায়গাটায় নিউক্লিয়াসটা আকারে কি হবে? বড় হবে। তো নিউক্লিয়াস যদি আকারে বড় হয়, ভাইয়া কি শিখাইছিলাম আমরা? এখানে কিন্তু একটা কথা বলা ছিল ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ওকে, ক্যারিও শব্দের অর্থ কি ব্রাদার? নিউক্লিয়াস। আর কাইনেসিস শব্দটা আসছে হচ্ছে ইংরেজিতে কাইনেটিক থেকে। কাইনেটিক শব্দের অর্থ হচ্ছে গতি। ঠিক আছে, গতি। তাহলে কাইনেসিস, এখানে লাস্টে কোন শব্দ আছে দেখো তো? সিস আছে। সিস মানে কি? প্রক্রিয়া বা প্রসেস।
তাহলে এইখানে যে ক্যারিওকাইনেসিস বলতে যে কথাটা বোঝায় সেটা হচ্ছে একটা নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়ে যায়। তো যখন নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে যায় তারা কি ওইখানে বসে থাকবে না, তাহলে তারা তাদের মুভমেন্ট করে একটা কোষ থেকে দুইটা কোষ হবে এবং তারা পরস্পর থেকে দূরে চলে যাবে, তখন তাদের একটা গতি হবে। তাহলে ক্যারিওকাইনেসিস কথার অর্থ হলো একটা নিউক্লিয়াস সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। এবং ওই নিউক্লিয়াস যেহেতু বিভক্ত হবে, নিউক্লিয়াস বিভক্ত হওয়ার অর্থ কি ওই জায়গা থেকে তুমি সমান দুইটা কোষ পাবা। তো এইখানে যেহেতু নিউক্লিয়াস যদি বড় হয় তাহলে এই নিউক্লিয়াসকে ভাঙতেও সময় কি লাগে, বেশি লাগে, তাই না। তাহলে এই জায়গাটায় আমরা সময় কি নেব, বেশি নেব। যেহেতু নিউক্লিয়াস বড় এই জন্য এখানে সময় কি লাগবে, বেশি লাগবে, ঠিক আছে। সময় কি লাগবে, বেশি লাগবে। কথার কথা নিউক্লিয়াসটা যদি ছোট হইতো তাহলে এটাকে ভাগ করতে সময় কম লাগতো। যেহেতু নিউক্লিয়াসটা বড় তাহলে ক্যারিওকাইনেসিস ঘটাতে সময় লাগবে বেশি, এজন্য এখানে সময় বেশি লাগে। ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো ও মোটা হয় এবং ক্রোমোজোমের এই পরিবর্তনের কারণ হিসেবে পূর্বে চিন্তা করা হতো যে বিয়োজনকে বিবেচনা করা হলেও আধুনিক গবেষণা, মানে কোন বিয়োজন, পানি বিয়োজন, এটা তোমরা বোঝার আগে যেহেতু অনেকেই তোমরা এই মুহূর্তে আসো যারা আমাদের ক্লাসটা হয়তো প্রথমে করবো, আমি যদিও বারবার বলে দিছি যে 1 আর 2 দেখে আসবা, তারপরে অনেক বাচ্চা আছে যারা একটু ঘাটতারা টাইপের হবে। এই মুহূর্তে যারা কি যে ক্লাস করতেছে অনেকেই দেখবা যে আমার কথার সাথে এগ্রি করবা, তারা কিন্তু 1 আর 2 না দেখেই ক্লাস করবা। সো তাদের জন্য তাদের কথা মাথায় রেখে আমাকে ক্লাসে রাখতে হবে, তাই না। তো আমরা কিন্তু বলছিলাম যে একটা কোষ বিভাজন প্রক্রিয়াতে টোটাল 2টা স্টেজ থাকে। একটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এটার নাম কি ছিল, দিস ইজ এম ফেস, আর এটাকে কি বলা হয়, ইন্টারফেস। ওকে, ইন্টারফেসকে বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় প্রস্তুতি পর্যায়। মানে কোষ বিভাজিত হয় কোন ফেজে, এম ফেজে, মানে এই জায়গাটায় কোষটা বিভাজিত হয়। কিন্তু কোষ বিভাজনের জন্য যা কিছু দরকার সেই জিনিসগুলো কোন জায়গায় নেওয়া হয়, সেই জিনিসগুলো বা সে প্রস্তুতি নেওয়া হয় হচ্ছে আমাদের ইন্টারফেসে। এই জন্য ইন্টারফেসটাকে বলা হয় কি, প্রস্তুতি পর্যায় বা প্রিপারেশন ফেজ। তো এই জায়গাটায় আমরা যখন দেখছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে এইখানটাকে আবার 3টে ভাগে ভাগ করছিলাম, G1, S এবং কি G2। এসকে বলা হয়েছিল সিনথেসিস মানে হলো তৈরি করা। এইখানে কি জিনিস তৈরি করতে হয়, তো এই জায়গায় এই সিকোয়েন্স বোঝার আগে তোমাদেরকে এই সিকোয়েন্সটা আমি বুঝে আসছিলাম। সেটি হলো আমরা জানি যে আমাদের দেখো প্রথমে থাকে কি, প্রথমে থাকে হচ্ছে ডিএনএ। এবার ওই ডিএনএর সাথে কি লাগে, ডিএনএর সাথে লাগে হিস্টোন। ডিএনএর সাথে হিস্টোন লেগে যেটা তৈরি করে তার নাম কি, তার নাম হচ্ছে ক্রোমাটিন। ওকে, ক্রোমাটিন, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার আর টিন মানে হলো সুতা। তাহলে তোমার এই জায়গায় একটু খেয়াল করে দেখো, আমার যে পাঞ্জাবিটা দেখতেছো এই পাঞ্জাবি তৈরি করতে গেলে তোমার অবশ্যই সুতা লাগছে। তাহলে এই পাঞ্জাবি সমান সমান ক্রোমোজোম, আর পাঞ্জাবির জন্য যে সুতা লাগছে সেই সুতা সমান সমান ক্রোমাটিন, ঠিক আছে। তাহলে এই ক্রোমাটিন থেকে পরবর্তীতে কোনটা তৈরি হবে, ক্রোমোজোম তৈরি হবে, ক্রোমোজোম তৈরি হবে। তাহলে এই যে ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম তৈরি করতে গেলে কি লাগে, ক্রোমাটিন লাগে। ক্রোমাটিন তৈরি করতে গেলে কি লাগে, ডিএনএ প্লাস হিস্টোন। তাহলে আমরা এটা কি বললাম, ক্রোমাটিন বলছিলাম সুতা, আর এইখানে ক্রোমোজোম সমান সমান কি বলছিলাম, পাঞ্জাবি, তাই না। ক্রোমোজোম সমান সমান পাঞ্জাবি। তাহলে এইবার সুতা তৈরি করার জন্য কেমিক্যাল লাগে না। তাহলে এইখানেও আমাদের এই জায়গায় সুতা সমান সমান কি, ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন তৈরি করার জন্য আমাদের কেমিক্যাল লাগবে, এবং সেই কেমিক্যাল কোনটা, ডিএনএ প্লাস হিস্টোন। তাহলে ডিএনএ আর হিস্টোন মিলে আমরা ক্রোমাটিন তৈরি করি। আর এই ডিএনএ আর হিস্টোন মিলে ক্রোমাটিন বানানো হয় কোন জায়গায়, ক্রোমাটিন বানানো হয় যে আমাদের এস ফেজে। এস মানে সিনথেসিস মানে আমরা এখানে কি তৈরি করি, ডিএনএ সিনথেসিস করি এবং হিস্টোন তৈরি করি। তাহলে এই জায়গাটায় আসলে ক্রোমাটিন বানানো শুরু হয়। তাহলে ক্রোমাটিন এইখানে বানানো স্টার্ট হয়েছে। এবার এইখানে যে ক্রোমাটিন আছে সেই ক্রোমাটিন তো প্রথম স্টার্ট করছি আমরা, তাই না। তাহলে এইখানে ক্রোমাটিনটা কেমন থাকবে, সব থেকে চিকন এবং পাতলা হবে। এবার এই জায়গার থেকে আস্তে আস্তে যত যাচ্ছে আমরা জানি কি যে এটা যদি একটা ডিএনএ হয়, এটা যদি মনে করো একটা ডিএনএ, এই যে একটা ডিএনএ, ওকে, এটা একটা ডিএনএ, এই যে একটা ডিএনএ। এই ডিএনএ তার চারপাশে এই যে এইখানে এটা হচ্ছে হিস্টোন, এটা কি হিস্টোন, এই যে হিস্টোন। এই ডিএনএ কি করে, ডিএনএ হচ্ছে হিস্টোনকে এরকম করে পেঁচায়। তাহলে সময় যত যায় হিস্টোনের সাথে ডিএনএ তত পেঁচায়, এবং পেঁচাইতে তখন একটা শেপ চলে আসে, এবং সেই শেপটাকে আমরা বলবো কি, আমরা বলবো হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় পাই না, আমরা প্রাথমিক অবস্থায় পাই ডিএনএ, এবং ডিএনএ চারপাশে আসে কে, হিস্টোন। এরপরে আমরা পাই সুতার মতো একটা জিনিস, সেটাকে আমরা বলি ক্রোমাটিন। তারপরে আমরা পাই কি, ক্রোমোজোম। সো আমরা যখনই ক্রোমোজোমটাকে পেয়ে যাব, আমার টার্গেট কি, যে একটা সেল থেকে সমান আর একটা সেল তৈরি করা। সমান আর একটা সেল মানে আমরা কি বুঝলাম, সমান আর একটা সেল মানে হচ্ছে কথার কথা, তুমি ধরো তুমি রাস্তায় খেলতেছো ধুলতেছো, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তোমার হাতের এই সেলের এইখান থেকে কেটে গেছে। তো তুমি কি চাইবা, তুমি কি চাইবা কখনো যে এই সেল থেকে, এই একটা সেল থেকে 10টা সেল, মানে এই হাতের সেল থেকে নাকের সেল তৈরি হোক? তুমি তো কিন্তু কখনো এটা চাইবা না। তুমি চাইবা কি, যে এই জায়গায় যেখানে আমার এই সেলটা কেটে গেছে
তো এই সেল থেকে যেন সমান ওই সেলটাই তৈরি হয়। মানে কি, তার মানে হলো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমাদের মাইটোসিস সেল ডিভিশন কোন জায়গাটায় হয়? আমাদের মাইটোসিস সেল ডিভিশনটা হবে হচ্ছে যে জায়গাটায়, দেখো আমরা যদি একটু দেখি আমাদের মাইটোসিস সেল ডিভিশন কোন জায়গায় হয়, কোন জায়গায় আমাদের মাইটোসিস সেল ডিভিশনটা হবে? আমাদের মাইটোসিস সেল ডিভিশনটা হবে হচ্ছে আমাদের সোমাটিক সেলের ক্ষেত্রে। কোন জায়গায়? সোমাটিক সেল। আমি কিন্তু একটু আগে বুঝাইছিলাম সোমাটিক সেল, অর্থাৎ আমাদের দেহকোষে। তাহলে মাইটোসিস কোথায় হবে? দেহকোষে সংগঠিত হবে। দেহকোষে মানে কি, যখন তোমার হাত যদি কেটে যায় তাহলে হাতের সেল তৈরি হবে, নখ কেটে গেলে নখের সেল তৈরি হবে, চুল কেটে গেলে চুলের সেল তৈরি হবে, চোখ কেটে গেলে চোখের সেল তৈরি হবে। তার মানে আমাদের যেই সেল কেটে গেছে ঠিক ওই সেলই তৈরি করা লাগবে। তার বিষয়টা হলো আমাদের সেম টু সেম, ঠিক আছে, সেম টু সেম, মানে যা ছিল তাই যদি তৈরি করতে চাই। শুধু এই একটা কনসেপ্ট মনে রাখলে তোমার আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। এই একটা কনসেপ্ট মনে রাখবা, দেখবা যে এইটা তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে। তোমার পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন ধরে কোন জায়গায় মাইটোসিস হয়, কোন জায়গায় মিওসিস হয়, সবসময় মনে রাখবা যদি সেম টু সেম সেল থাকে, সেম টু সেম যদি সেল থাকে, সেম টু সেম থাকলে ওইটা চোখ বন্ধ করে দিবা কি, মাইটোসিস। সেম টু সেম থাকলে মাইটোসিস। আর যদি ভেরিয়েশন হয়, ভেরিয়েশনের বাংলা অর্থ কি? ভেরিয়েশনের বাংলা অর্থ হচ্ছে বৈচিত্র্য, ঠিক আছে। ভেরিয়েশনের বাংলা অর্থ হচ্ছে বৈচিত্র্য। যদি বৈচিত্র্য হয় অথবা নতুন কোনো কিছু তৈরি হয়, যেমন মনে করো তোমার টেস্টিস মানে আমরা বাংলায় কি জানি, শুক্রাশয়, তাই তো? তাহলে এই যে শুক্রাশয় বা টেস্টিস থেকে তো মনে করো স্পার্ম তৈরি হলো, স্পার্ম বা শুক্রাণু তৈরি হলো, শুক্রাণু। তাহলে এইটা কোন প্রসেসের মাধ্যমে শুক্রাণুটা তৈরি হবে? যে প্রসেসের মাধ্যমে তৈরি হবে তার নাম হচ্ছে মিওসিস, ঠিক আছে। তার নাম কি? তার নাম মিওসিস। তাহলে মিওসিস কখন হয়? যখন ভেরিয়েশন হয়, ডিফারেন্ট কোনো কিছু তৈরি হয়, তখন হবে মিওসিস। আর যখন সেম টু সেম থাকবে তখন হবে কি, মাইটোসিস। মনে করো হাত কেটে গেছে, তাহলে হাত থেকে যদি হাত তৈরি করতে চাও তাহলে অবশ্যই সেখানে ঘটানো লাগবে মাইটোসিস। কথা ক্লিয়ার? তাহলে এই দুইটা কনসেপ্ট মনে রাখলে তুমি মনে রাখতে পারবো যে মাইটোসিস। এখন এই জায়গায় হাতের থেকে সেম টু সেম সেল যদি তুমি তৈরি করতে চাও তাহলে অবশ্যই কোনো না কোনো জিনিসের মধ্যে সেম রাখা লাগবে। তো এই জায়গায় হাত থেকে যদি হাত তৈরি করতে চাও তাহলে অবশ্যই এখানে কি আছে, ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাকে তোমাকে ভাগ করতে হবে, ভাগ করে একটা ক্রোমোজোম থেকে তুমি দুইটা ক্রোমোজোম বানায় নিবা, ঠিক আছে, ক্রোমোজোম বানায় ফেলবা। ঠিক রকম এবার আসো এই কনসেপ্টটা বুঝে যে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম আমি কিভাবে পাবো এটা একটু দেখি। সো মাইটোসিস সেল ডিভিশন যখন হয়, দেখো মাইটোসিস কোন কোষে হয়? মাইটোসিস আমাদের সোমাটিক সেল মানে কি, সোম শব্দের অর্থ কি, সোমা শব্দের অর্থ হচ্ছে দেহ, তার মানে আমাদের দেহ কোষে। তাহলে আমাদের দেহকোষ আমাদের দেহের যে কোনো কোষ সবসময় কি হয়, ডিপ্লয়েড। তার মানে এই দেহকোষে কত আছে, 46। এবার আমরা কি শিখছিলাম একটু আগে, যে মাইটোসিস এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করি আমরা, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা থেকে দুইটা তৈরি করলাম, এই একটা এবং কি এই একটা। আচ্ছা ভাইয়া, এটা যদি আমার নাকের সেল হয় তাহলে এই দুইটা সেলও কিসের সেল হবে, নাকের হবে। তাহলে নাকের যদি সেল হয় তাহলে এটাও যদি নাকের হয় তাহলে এরও কত হবে, 46 টাকা লাগবে, এরও 46 টাকা লাগবে। কেন? কারণ সেম টু সেম কার জন্য হয়, ক্রোমোজোমের জন্য হয়। এখন কতটা হলো ভাইয়া, এখানে তো হিসাবে হওয়ার কথা ছিল 23, কারণ আমি এই 46 টাকা সমান 2 ভাগে ভাগ করে দিছি, তাই না? কিন্তু এইখানে একটা প্রসেস হয় ভাইয়া, যেটা কেউই তোমাকে বলে না, যার জন্য তুমি বোঝো না। এইখান থেকে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশনটা কি জিনিস, রেপ্লিকা। দেখছো এখানে একটা শব্দ আছে রেপ্লিকা। কি শব্দ? রেপ্লিকা। এইখানে দেখো, এই যে রেপ্লিকা মানে হচ্ছে সেম টু সেম বা হুবহু। আর শোন মানে কি, প্রসেস। এখন কিসের রেপ্লিকা করতেছো তুমি? ডিএনএ রেপ্লিকা গঠন করতেছো। কেন? কারণ এখন তুমি যদি ডিএনএ রেপ্লিকেশন করো তাহলে এই জায়গায় এখন হবে হচ্ছে 46 থেকে 92। এবার তুমি একে 46টা দিতে পারবা, তার মানে হলো যদি ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে কিন্তু একটা সেল থেকে সমান দুইটা সেল আমরা তৈরি করতে পারবো না। এই জন্য ডিএনএ রেপ্লিকেশন করা লাগে। আর এই ডিএনএ থেকে পরবর্তীতে কোনটা তৈরি করবে, ডিএনএ প্লাস হিস্টোন মিলে তৈরি করবে ক্রোমাটিন থেকে তৈরি হবে ক্রোমোজোম। আর যখনই তুমি ক্রোমোজোমকে পাবা তখনই তুমি ক্রোমোজোমকে সমান দুটো ভাগে ভাগ করে দিবা। কিন্তু কথা হলো তোমাকে তো ক্রোমোজোম পাওয়া লাগবে। তাহলে ক্রোমোজোম পাওয়ার আগে তোমাকে বিভিন্ন স্টেজ পার করতে হয়েছে না? কোনটা পার করতে হয়েছে ক্রোমোজোম পাওয়ার আগে? দেখো তো ভাইয়া, একটু দেখাই আমি তোমাদেরকে। দেখো এটা দেখছো, এটা কি? এটা হচ্ছে মাইটোসিস। এটা হলো আমাদের মাইটোসিস, একটা কোষটাকে সমান দুইটা কোষ আমরা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে মাইটোসিস। দেখো তো আমরা একটু 1 মিনিট আমাকে সময় দিও।
এই জায়গায় আমরা যেটা পড়ছিলাম, এই যে তো আমাকে প্রথম টার্গেট কি, আমার প্রথম টার্গেট তো ডিএনএ তৈরি করা। সো ডিএনএ তৈরি করলাম কোন ফেজে, এস ফেজে, সাথে কি তৈরি করছি হিস্টোন, এবার পাইছি কোনটা ক্রোমাটিন, পাবো কোনটা ক্রোমোজোম। তাহলে এখন আসলে আস্তে আস্তে আসো, তাহলে এই দুটো জায়গায় যদি আমি বলি যে এস এর আর G2-তে কোন জায়গায় ক্রোমাটিন মোটা হবে, তাহলে অবভিয়াসলি তুমি কি বলবা যে এসে তো বানানো শুরু হয়েছিল, তাহলে সময় যত যাচ্ছে ডিএনএ তত কার সাথে পেঁচাচ্ছে, হিস্টোনের সাথে পেঁচাচ্ছে। তো তোমরা অনেকেই লাঠি মানে ঘুড়ি উড়াও, ঘুড়িতে লাঠিমে তোমরা কি করো, সুতা বাঁধো। তো সুতা যখন তুমি ঘুড়িটা যখন নামাই নিয়ে আসো তখন এরকম করে সুতা তুমি বাঁধতে থাকো। তো যত তুমি আস্তে আস্তে সময় নিয়ে সুতা বাঁধো তত আস্তে আস্তে সুতার পরিমাণ বাড়ে এবং লাটিমটা ঘন হয়ে যায়, লাটিমের সুতাটা ঘন হয়ে যায়। ঠিক একই রকমভাবে সময় যত যায় তত ডিএনএ হিস্টোনের সাথে পেঁচাইতে থাকে। তো পেঁচাইতে থাকলে এস থেকে কোনটা বেশি মজবুত হবে, মানে কোনটা বেশি তোমার হচ্ছে মোটা হবে, এইখানেও তো ক্রোমাটিন, এই জায়গায় ক্রোমাটিন, এখানেও কি আছে ক্রোমাটিন, তাহলে এই দুই জায়গায় ক্রোমাটিনের মধ্যে কোনটা বেশি মোটা হবে, অবশ্যই G2-তে। এবার আমি যদি বলি G2 বাদ দিয়ে এইখানে যাও, তাহলে এম ফেজ, তাহলে এম ফেজের প্রথম ফেজের নাম কি, প্রথম ফেজের নাম হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, প্রথম ফেজের নাম কি, প্রোফেজ। এবার যদি আমি বলি G2 এবং প্রোফেজ এই দুইটার মধ্যে কোন জায়গাটায় বেশি পেঁচানো হবে, তখন চোখ বন্ধ করে তুমি কি বলতে পারো যে ভাইয়া পেঁচানো হবে হচ্ছে আমাদের এমফেজের প্রোফেজে। তাহলে এই যে এমফেজের প্রোফেজে পেঁচানো হচ্ছে, কেন পেঁচানো হচ্ছে, মূল কারণটা কি আসলে, মূল কারণ হচ্ছে সময় যত যাচ্ছে তত ডিএনএ হিস্টোনের সাথে পেঁচাচ্ছে, যত বেশি ডিএনএ হিস্টোনের সাথে পেঁচাবে তত আস্তে আস্তে ওইটা তত কী হবে, মোটা হবে। তো এই কথাটাই কিন্তু আমাদের এইখানে বলছে যে ক্রোমোজোমগুলো ক্রমাগত, ক্রমাগত মানে কি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এটা খাটো হয় এবং কি হয়, মোটা হয়। কেন খাটো হয় এবং মোটা হয়, কারণ এটা হিস্টোনের সাথে পেঁচিয়ে থাকতেছে, আরও বেশি কয়েলড হচ্ছে, পেঁচাচ্ছে। ক্রোমোজোমের এই যে কারণ, এই যে পেঁচাচ্ছে, এটার কারণ হিসেবে আগে চিন্তা করা হয়তো কি, মনে করো একটা টিউব, এই টিউবের মধ্যে থেকে তুমি পানিকে বের করে নিচ্ছ, তাহলে আগে চিন্তা করা হয়তো টিউবের মধ্যে থেকে যদি পানিকে বের করে নেওয়া হয় তখন টিউবগুলো পড়ে যাবে। তো টিউবগুলো যদি পড়ে যায় এরকম করে জমতে থাকে, দেখো এই যে এরকম করে, এরকম করে, এই যে এরকম করে, এই যে টিউবগুলো তখন শুকায় যায়, শুকায়ে এরকম করে হইতে থাকে। এখন কথাটা হচ্ছে যে আসল কারণটা কি, এটা যে পানি বের হয়ে যাওয়ার কারণে এটা এরকম করে একসাথে হয়ে যায়। আমি এই কনসেপ্টটা আর একটু সহজ করে দিই। তোমরা অনেকে ধান গাছ দেখছো যে ধান গাছ থেকে ধানটা কালেক্ট করে ওই জিনিসটাকে তোমার হচ্ছে এরকম করে একটা খড়ের গাদা করে রেখে দেয়। সো খড়ের গাদা করে কেন রাখে, যাতে ওই ধান তো আর এখন আর কোনো কাজে লাগতেছে না। ঠিক একই রকমভাবে এর মধ্যে থেকে পানি যখন বের হয়ে যাবে তখন এটা চুপসে যাবে, তখন এরকম যদি ফেলে রাখি তখন আস্তে আস্তে এটা জমে জমে এরা মোটা হবে এবং খাটো হবে। আগে এই চিন্তা করা হইতো, কিন্তু এখন আসল কাহিনীটা কি, আসল কাহিনীটা হচ্ছে সময় যত যাবে ডিএনএ হিস্টোনের সাথে পেঁচাইতে থাকবে, যত আস্তে আস্তে পেঁচাবে তত এটা বেশি কি হবে, মোটা হবে। তো এই কারণে বলতেছে এর কারণ হিসেবে পূর্বে পানি বিয়োজন মানে ছেড়ে দেওয়া, ছেড়ে দেখে বিবেচনা করা হলেও আধুনিক গবেষণা দেখা গেছে ব্যাপারটি পানির সাথে সম্পর্কহীন, অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। এটার সাপেক্ষে এরকম কোনো যুক্তি আসলে এখনো পর্যন্ত দেওয়া যায় নাই। এরপরে যেটা পয়েন্ট আউট তারা করছে যে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী অনুদৈর্ঘ্যে দুটি সূত্রে বিভক্ত, প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। আমরা একটু ক্রোমাটিডের কথাবার্তা দেখি। দেখো এটা যদি একটা ক্রোমোজোম হয়, এখনও কিন্তু এটা ক্রোমোজোমের আকৃতি লাভ করে নাই, এখনও এরা এই অবস্থানে আছে। কিন্তু আমাদের টার্গেটটাকে আসলে একটা ক্রোমোজোম কেমন হয়, একটা ক্রোমোজোম হয় এরকম, এই দেখছো এই যে এরকম। তার মানে এই জায়গায় কয়টা ক্রোমাটিড থাকে, আমি যদি তোমাদেরকে ক্রোমাটিডের সংখ্যা বলি তাহলে আসলে ক্রোমাটিড থাকে হচ্ছে 2টা। এটা একটা ক্রোমাটিড, ঠিক আছে, এটা একটা ক্রোমাটিড, আবার এইটা একটা ক্রোমাটিড। এই ক্রোমোজোম সম্পর্কে আরও ভালো বুঝতে পারবা যদি তোমরা আমাদের চ্যাপ্টার 2 লেকচার 2 মানে চ্যাপ্টার 2 এর যে নিউক্লিয়াস অথবা ক্রোমোজোম যে লেকচার আছে এটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে এই জায়গায় যেটা আছে দেখো, এই যে এই জায়গায় কয়টা ক্রোমাটিড আছে, 2টা ক্রোমাটিড, এইটা মিলে একটা, এইটা মিলে একটা, তাহলে টোটাল কয়টা হলো, 2টা। কিন্তু এখন যখন প্রোফেজ অবস্থায় আছে তখন কিন্তু আসলে এই অবস্থা এখন লাভ করে নাই, তখন এই জায়গাটাই বলতেছে যে এখন তো টার্গেট তো এরকম একটা অবস্থান নেওয়া, তখন এ কী করবে, এই জায়গায় ক্রোমাটিডটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। আমি যদিও সমান করতে পারি নাই, বাট সমান 2 ভাগে কী হবে, ভাগ হয়ে যাবে, সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, যাতে এই জায়গা থেকে একটা ক্রোমাটিড তৈরি করতে পারে, এখান থেকে একটা ক্রোমাটিড তৈরি করতে পারে। ঠিক আছে, তখন এই জায়গায় আসলে ক্রোমাটিড আছে কয়টা, কিন্তু এখন আমি যদি এই জিনিসটাকে সরাই ফেলে দিই তাহলে ক্রোমাটিড কি আসে, নাই। তাহলে এই জায়গায় ক্রোমাটিড তৈরি করার জন্য তারা কিন্তু এই জায়গায় ভাগ হয়ে গেছে, দেখছো সমান 2 ভাগে ভাগ হয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু ভাগ হয় নাই, সেটা কি, সেটা হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ার। তার মানে সেন্ট্রোমিয়ার ব্যতীত তখন ক্রোমাটিড প্রোফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিডগুলো সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়।
এই ক্ষেত্রে এইখানে সেই কথাটাই তারা বলার চেষ্টা করছে যে সেন্ট্রোমিয়ার ব্যতীত তারা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দেখছো দুটো অনুদরকে বিভক্ত হয়। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, এদেরকে গণনা করা যায় না, ক্রোমোজোমগুলোকে কুণ্ডলিত অবস্থায় থাকে। তুমি বলতেছো ভাই এক ক্রোমোজোম, তার মানে কি এখানে ক্রোমোজোম পেয়ে গেছো? অ্যাকচুয়াল ক্রোমোজোম আসলে আমরা পাই নাই। আমরা এই জিনিসটাকে আর একটু সহজে বুঝতে পারবো, আমাকে একটা মিনিট সময় দিলে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি আমার লেকচার 2তেও এই ফিগারটা ইউজ করছি, মানে এই ফিগারটা সব থেকে ভালো লাগে আমার ইউজ করতে। এই জায়গাটা তুমি যদি একটু দেখো তাহলে এই জায়গাটা যেটা দেখতেছো, ঠিক আছে, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে প্রথমে যদি তুমি দেখো, প্রথমে এটা হলো তোমার ডিএনএ, এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ। এবার ডিএনএ চারপাশে যে পেঁচায় যাচ্ছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউক্লিওজোম। এটাকে বলা হয় নিউক্লিওজোম, মানে ডিএনএ আস্তে আস্তে কিন্তু পেঁচাচ্ছে। এটা ক্রোমাটিন ফাইবার, এটা আরও পেঁচাচ্ছে। তাহলে সময় যত যাচ্ছে এটা কিন্তু তত বেশি পেঁচাচ্ছে। এই জায়গাটা দেখো, এই যে সময় যত যাবে তত কিন্তু এটা পেঁচাবে। তাহলে প্রথমে ছিল কি শুধুমাত্র ডিএনএ, এরপরে ডিএনএ আস্তে আস্তে পেঁচাচ্ছে, পেঁচায় এইটা যেটা তৈরি করলো এটাকে ক্রোমাটিন ফাইবার বলে। এবার এই জিনিস যেটা দেখতেছো এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবারে আরও পেঁচাচ্ছে। তো তুমি এই জায়গাটায় দেখো তো, লাস্টে একদম লাস্টে যে কোন কাহিনীটা ঘটে, লাস্টে যে তোমার এই যে মেটাফেজ, যখন তুমি মেটাফেজ পাবা, এই জায়গা দেখছো এই যে মেটাফেজ, তো যখন তুমি মেটাফেজ অবস্থায় পাবা তখন তুমি একটা ক্রোমোজোমের শেপ বুঝতে পারবা যে না এটা ক্রোমোজোম, এবং ওই ক্রোমোজোম গুনে গুনে তুমি বলতে পারবা যে এটা আসলে কোন প্রাণীর। কথাটা কীরকম হয়ে গেল না? আমি তোমাকে বুঝাই। মনে করো তুমি একটা ল্যাবে কাজ করো, আমি তোমাকে একটা সেল দিলাম, সেল দিয়ে বললাম যে ভাই তুমি আমাকে বলবা যে এইটা আসলে কার মানে সেল, গরুর সেল, মানুষের সেল দিছি আমি তোমাকে, গরুর সেল দিছি, ছাগলের সেল দিছি, হাঁসের সেল দিছি, কার সেল দিছি, তখন তুমি আমাকে বলবা। তো তুমি চিন্তা করলে যে ঠিক আছে, তাহলে আমি এটা কেমনে বুঝতে পারবো? তো আমরা তো জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কত সংখ্যক ক্রোমোজোম থাকে? 46 নম্বর অফ ক্রোমোজোম থাকে। তার মানে এই 46 দেখে তুমি বলতে পারবা যে এটা আসলে মানুষের। তুমি যদি মাইক্রোস্কোপ নিয়ে দেখো যে না 46 ক্রোমোজোম তুমি পাইছো, তার মানে তুমি কি বুঝবা এটা মানুষের। যদি তুমি 60 দেখো তাহলে কথার কথা ধরো তুমি কবুতর, যদি তুমি 80 দেখো তাহলে মনে করবা যে গরু। তার মানে প্রত্যেকটা প্রাণীরই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে এই জায়গায় যে ক্রোমোজোম দেখে ক্রোমোজোমকে গণনা করতে পারবা কোন পর্যায়ে আসলে ক্রোমোজোমটাকে গণনা করা যাবে, সেটা হচ্ছে মেটাফেজে। এর আগ পর্যন্ত কিন্তু আসলে গণনা করা যাবে না, কারণ এর আগ পর্যন্ত সুতা যেরকম পেঁচাই থাকে সেরকম করে পেঁচায় আছে, নির্দিষ্ট কোনো ক্রোমোজোমের শেপ হয় নাই। তো তুমি একটু খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে ডিএনএ, যেখানে ওই যে ডিএনএ তৈরি করছিলাম, তাহলে এটা এস ফেজ, তাহলে এইটা এই জিনিসটা কোন জায়গায় হচ্ছে? এস ফেজে হচ্ছে। তাহলে এটা কি G2, এটা মনে করো কি প্রোফেজ, এটা প্রোমেটাফেজ, তাহলে এইটা কি মেটাফেজ। কথা বুঝাতে পারছি? তাহলে সময় যত যাচ্ছে তত আস্তে আস্তে এটা পেঁচাচ্ছে। কীরকম দেখো এইখানে দেখলে বুঝতে পারবা, সময় যত যায়, কারণ প্রথমে যখন শুধুমাত্র ডিএনএ ছিল তখন এর লেন্থ কত ছিল? তখন ছিল 2 ন্যানোমিটার, তখন ছিল 2 ন্যানোমিটার। আস্তে আস্তে ডিএনএ চারপাশে যখন হিস্টোন আসছে তখন আসছে 11 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার এবং কি 1400 ন্যানোমিটার। সময়ের সাথে সাথে এটা পেঁচাচ্ছে। তো এই কথাটাই কিন্তু আসলে বলছে যে এখন তুমি যদি চিন্তা করো এই অবস্থায় এটাকেও যদি তুমি প্রোফেজ ধরো, এটাকে তুমি যদি প্রোফেজ ধরো, তো তুমি আমাকে এখানে বলতে পারবো যে এখানে কয়টা ক্রোমোজোম আছে? না, বলা যাবে না। তো এইখানে সেই কথাটাই বলছেন তারা যে ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থা অথবা পেঁচায় থাকে বিদায় এটাকে তখন গণনা করা যায় না। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের মোটামুটি প্রোফেজ শেষ। এবার যদি আসি আমরা, সেটা হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে প্রোমেটাফেজের মানে কি। প্রো শব্দের অর্থ হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার করা হবে আগে অথবা বিফোর, ঠিক আছে, আগে অথবা বিফোর। মেটাফেজ, মেটা শব্দের অর্থ কি? মিডিল। মেটা শব্দের অর্থ হচ্ছে মিডিল বা মধ্যবর্তী। তাহলে মধ্যবর্তী ফেজের আগের ফেজের নাম কি? মধ্যবর্তী ফেজের আগের ফেজের নাম হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। এটা বলতেছে এটা অনেক স্বল্প স্থায়ী হয়, অনেক স্বল্প স্থায়ী একটা পর্যায়, এবং এই জায়গায় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র কি? ইতিমধ্যে আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে এই জায়গায় যে জিনিসটা দেখতেছো, লাইক এই যে দেখছো এই জায়গায় যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এখন স্পিন্ডল যন্ত্রের কাজ কি? স্পিন্ডল যন্ত্রের কাজ তো একটু আগে পড়ে আসলাম না, মাইটোসিসের নাম মাইটোসিস, কারণ এটা বোঝানোর আগে। তো এইখানে স্পিন্ডল যন্ত্রের কাজ কি? এখানে স্পিন্ডল যন্ত্রের কাজ হচ্ছে ক্রোমোজোমকে ক্যারি করা বা ক্রোমোজোমকে বহন করা। তো তুমি যদি ক্রোমোজোমকে বহন করতে চাও অথবা ক্রোমোজোমকে তুমি যদি ক্যারি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি লাগবে? স্পিন্ডল ফাইবার লাগবে, স্পিন্ডল ফাইবার লাগবে। স্পিন্ডল ফাইবার ছাড়া তুমি ক্রোমোজোমকে বহন করতে পারবা না।
এখন এই জায়গায় আসলে আমরা যদি ধরি ক্রোমোজোম কি এখনো তৈরি হয়ে গেছে, ক্রোমোজোম কি এখনো তৈরি হয়ে গেছে, না ক্রোমোজোম কিন্তু এখনো তৈরি হয় নাই, এখনো ক্রোমোজোম আনকাউন্টেবল অবস্থায় আছে, এখনো এই জিনিসটা কিন্তু আমরা পাই নাই। এটাকে আমরা কোথায় পাবো, মেটাফেজে পাবো। এটা আমরা কোথায় পাবো, মেটাফেজে পাবো। তো মেটাফেজের আগের ফেজের নাম কি, মেটাফেজের আগের ফেজের নাম হচ্ছে প্রোমেটাফেজ। তাহলে ক্রোমোজোম এই জায়গায় কি, ক্রোমোজোম এখানে হচ্ছে গেস্ট, ঠিক আছে, গেস্ট। তো গেস্ট বা অতিথি, তো অতিথি আসার আগে আমরা রান্না করি নাকি অতিথি আসার পরে রান্না করি? অবশ্যই আমরা অতিথি আসার আগে রান্না করি, যে অতিথি আসবে কয়জন আসলে এটা দেখে তো রান্না করবো না, তাই না? তো অতিথি আসার আগে রান্না করতে হবে। তো আমার টার্গেট কি, ক্রোমোজোমকে সমান ভাগে ভাগ করে ফেলা। এখন আমি যদি ক্রোমোজোমকে সমান ভাগে ভাগ করতে চাই তাহলে অবশ্যই আমার কোনটা দরকার, অবশ্যই আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার স্পিন্ডল ফাইবার। কারণ আমি এই দড়ি বা এই ফাইবারটা দিয়ে আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারবো। যদি এই দড়ি বা ফাইবারটা না থাকে তাহলে আমি সমান দুই ভাগে ভাগ করতে পারবো না। তাহলে তুমি দড়িটা কখন তৈরি করবা, গেস্ট আসার আগে নাকি গেস্ট আসার পরে? অবভিয়াসলি গেস্ট আসার আগে। তাহলে গেস্ট তৈরি হবে কোন ফেজে, ক্রোমোজোম পাবো আমরা কোন ফেজে, মেটা ফেজে। তাহলে ক্রোমোজোম পাবো কোন ফেজ, মেটা ফেজে। তাহলে ক্রোমোজোমকে ভাগ করার জন্য যারা লাগবে তার নাম কি, স্পিন্ডল ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবারকে আমরা পাবো কোথায়, স্পিন্ডল ফাইবার আমরা পাবো হচ্ছে আমাদের এই যে প্রোমেটা ফেজে। তাহলে এই যে জিনিসটা তোমার কাছে কনফিউশন লাগে, প্যাচ লেগে যায়, তোমরা যদি বলা হয় যে স্পিন্ডল ফাইবার কোন জায়গায়, তো অনেকের মধ্যে যারা মোটামুটি পড়াশোনা করে তারা বলবে যে যেহেতু ক্রোমোজোম তৈরি হয় আমাদের মেটাফেজে, তার মানে স্পিন্ডল ফাইবারও তৈরি হয় মনে হয় মেটাফেজে। কিন্তু না, ক্রোমোজোম তৈরি করার আগেই তাকে তোমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। এখন এই যে উদ্ভিদ দেহে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোষ মানে কোষ কঙ্কালের মাইক্রোটিবিউল থেকে, তাই না? তো মাইক্রোটিবিউল ফাইবার মানে কি, দেখো মাইক্রোটিবিউল শব্দের অর্থ কি আমরা যদি তোমাদেরকে একটু বুঝাই, মাইক্রো টিউবিউল, ঠিক আছে। মাইক্রো শব্দের অর্থ কি, তোমরা বলে না মাইক্রোস্কোপ, স্কোপ মানে বর্ধিত করা, বড় করা, আর মাইক্রো মানে কি ছোট, তার মানে মাইক্রোস্কোপ মানে হলো যে জিনিসটাকে ছোট থেকে বড় করে দেখা যায় সেটাকে বলা হয় মাইক্রোস্কোপ। তো মাইক্রোটিবিউল, টিবিউল দেখো, টিবিউল শব্দের অর্থ হচ্ছে নালিকা, ঠিক আছে, নালিকা। যদি কখনো কোনো জায়গায় দেখো যে টিউব আছে, টিউব মানে হলো বড় যেটাকে দেখা যাবে খালি চোখে, আর যদি একদম ছোট ছোট টিউব থাকে তখন সেটাকে টিউব না বলে বলা হয় টিবিউল, নল, নালিকা, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল মানে কি, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, তাহলে এর নাম কি হবে, ক্ষুদ্র নালিকা। এই মাইক্রোটিবিউল থেকে তৈরি হয় কোনটা, স্পিন্ডল ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবার কোথায় তৈরি হয়, স্পিন্ডল ফাইবার তৈরি হয় স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার তৈরি হয় মূলত আমাদের সেন্ট্রিওল থেকে। তাহলে সেন্ট্রিওল থেকে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল থেকে তৈরি হবে হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার, ঠিক আছে। এখন আমাদের ক্ষেত্রে কোনটা তৈরি হয় দেখো তো, আমাদের ক্ষেত্রে কোনটা আসে, আমাদের ক্ষেত্রে আসে হচ্ছে এই যে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল থেকে সেন্ট্রিওল থেকে আমাদের স্পিন্ডল ফাইবার তৈরি হয়। তাহলে আমাদের তৈরি হচ্ছে স্পিন্ডল ফাইবার থেকে। কিন্তু যাদের এই স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে সেন্ট্রিওল থেকে, যাদের সেন্ট্রিওল থাকে না, লাইক উদ্ভিদ কোষ, আমরা জানি উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, তাহলে উদ্ভিদ কোষে কোন জায়গা থেকে তৈরি হয়, মাইক্রোটিবিউল থেকে তৈরি হয়। তো এই কথাটাই সেখানে বলছে যে মাইক্রোটিবিউল থেকে তৈরি হয়। কই গেল, এই যে এখানে বলছে যে উদ্ভিদ দেহে স্পিন্ডল যন্ত্র তৈরি করে এবং কোষ কঙ্কালে কোনটা, মাইক্রোটিবিউল। প্রাণী দেহে স্পিন্ডল যন্ত্র তৈরি করে কে, সেন্ট্রিওল। একটু আগে কিন্তু বলছি যে প্রাণী দেহে কে তৈরি করবে, সেন্ট্রিওল, আর উদ্ভিদ দেহে কে তৈরি করবে, মাইক্রোটিবিউল। এটার জন্য ঘোলাই না যায়, ঠিক আছে, এটার জন্য ঘোলাই না যায়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে বলা হয় ট্রাকশন ফাইবার। আচ্ছা, এবার আমরা তোমাদেরকে একটু বুঝাই ট্রাকশন ফাইবার এবং স্পিন্ডল ফাইবারের মধ্যে পার্থক্য কি। এখানে দুইটা জিনিস থাকে, অনেকে আমরা এটা বুঝি না। একটা হচ্ছে ট্রাকশন ফাইবার, ওকে, ট্রাকশন ফাইবার আর স্পিন্ডল ফাইবার, অর্থাৎ এটাকে বলা হয় ট্রাকশন তন্তু। কি বলা হয়, ট্রাকশন তন্তু। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্পিন্ডল তন্তু। তো এই যে ট্রাকশন ফাইবার আর স্পিন্ডল ফাইবারের মধ্যে পার্থক্যটা আসলে কি, দেখো যে জায়গায় ক্রোমোজোম, মনে করো এটা একটা জিনিস এবং এই জায়গাটায় কি লেগে আছে, এখানে ক্রোমোজোম লেগে আছে, এই জায়গাটায় ক্রোমোজোম লেগে আছে, এই যে ক্রোমোজোম এখানে লেগে আছে, এখানে দেখো এই যে ক্রোমোজোম লেগে আছে, এই জায়গায় ক্রোমোজোম লেগে আছে, এখানেও ক্রোমোজোম লেগে আছে। তার মানে এই ফাইবারে কিন্তু ক্রোমোজোম নাই। যে ফাইবারের সাথে ক্রোমোজোম লেগে থাকে সেটাকে বলা হয় ট্রাকশন ফাইবার। ট্রাকশন শব্দটা আসছে অ্যাট্রাকশন থেকে, তাহলে অ্যাট্রাকশন উইথ ক্রোমোজোম ইজ কল্ড ট্রাকশন, ঠিক আছে, মনে রাখবে। অ্যাট্রাকশন উইথ ক্রোমোজোম মানে ক্রোমোজোমের সাথে যে ফাইবারটা লেগে থাকে সেটাকে বলা হবে আমাদের ট্রাকশন ফাইবার।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার মানে কি, যেখানে শুধুমাত্র ক্রোমোজোম আছে, মানে স্পিন্ডল ফাইবার আছে কিন্তু ক্রোমোজোম লেগে নাই। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে দুটো জিনিসকে কি একসাথে কোনো কিছু বলা যায়? হ্যাঁ অবশ্যই বলা যায়। দুটো জিনিসকে একসাথে বলা হয় স্পিন্ডল অ্যাপারেটাস। তো এই দুইটাকে একসাথে কি বলা হবে? দুইটাকে বলা হবে একসাথে স্পিন্ডল অ্যাপারেটাস। তোমরা এটা কিন্তু অনেকেই দেখছো, অ্যাপারেটাস। অ্যাপারেটাস শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, তাহলে এই দুটাকে একসাথে বলা হয় কি? স্পিন্ডল যন্ত্র। তাহলে স্পিন্ডল যন্ত্র কি? স্পিন্ডল যন্ত্র হচ্ছে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ট্রাকশন মানে কি? আকর্ষণ, অ্যাট্রাকশন শব্দের অর্থ কি? আকর্ষণ তন্তু এবং স্পিন্ডল তন্তু, এই দুইটা তন্তুকে একসাথে বলা হয় কি? স্পিন্ডল যন্ত্র। কথা বুঝছো? তো এইখানে কিন্তু সেই কথাটা বলছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী যেটা থাকে, যেটার সাথে ক্রোমোজোম লেগে থাকবে সেটাকে বলা হবে আমাদের ট্রাকশন ফাইবার, আর যেটার সাথে লেগে থাকবে না সেটাকে বলা হবে হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার। প্রাণী কোষের দুই মেরু সেন্টিওলতে অ্যাস্টার রে তৈরি করে। এই জায়গায় যেটা দেখতেছো না, এটা হচ্ছে রে, অ্যাস্টার রে। এই অ্যাস্টার রে তৈরি করে অ্যাস্টারে বিস্তৃত হয়। এই অ্যাস্টার রের জন্য নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। সম্পূর্ণ ঘটে যায় এটা কিন্তু বলে না যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হয়ে যায়, এটা কিন্তু বলে নাই। এটা কি বলছে? যে ঘটতে থাকে। বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই। ধরো এই জায়গা থেকে তোমার অ্যাস্টার রে সিক্রেশন করতেছো, তুমি অ্যাস্টার রে তৈরি করতেছো, এখান থেকে একটা অ্যাস্টারে দুটো পোল। তাহলে এই অ্যাস্টারেগুলো এরকম করে যখন দুজনের সাথে জোড়া লেগে যাবে তখন তুমি সেটাকে ফাইবার বলতে পারবা, আদারওয়াইজ কিন্তু বলতে পারবা না। কিন্তু এখন কথাটা হলো এই যে অ্যাস্টারের আগে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে ভিতরে নিউক্লিয়াস ছিল এবং নিউক্লিয়াসের মাঝখানে কোনটা ছিল? নিউক্লিওলাস। এখন তুমি যদি এইখানে স্পিন্ডল ফাইবার বানাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই দুইটাকে একসাথে করতে হবে। এখন এই দুইটাকে একসাথে করতে গিয়ে তোমাকে তাহলে কি করতে হবে? এই যে দেখো এইখানে তখন কি ভেঙে যায়, তখন এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আস্তে আস্তে কি হয়? ভাঙা শুরু করে। কারণ কি, মনে করো ওই দিক থেকে তুমি একটা দড়ি দিয়ে টানতেছো আর আমি এখান দিয়ে এদিক থেকে একটা দড়ি দিয়ে টানতেছি, তাহলে মাঝখানে যদি কোনো কিছু থাকে সেগুলোকে থাকবে, সেগুলো ভেঙে যাবে না। ঠিক একই রকমভাবে এটাতে নিউক্লিয়াস যদি থাকে তাহলে নিউক্লিয়ার মেমব্রেনটাও ভেঙে যাবে এবং নিউক্লিওলাসটাও কী হবে? ভেঙে যাবে। এখন ভাঙা শুরু হয় কোন জায়গায়? পরীক্ষাতে কোশ্চেন যদি এরকম দেয় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে কোন জায়গায়? বিলুপ্তি ঘটতে থাকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে হচ্ছে আমাদের এই প্রোমেটাফেজে। এবার সম্পূর্ণ ভেঙে যাবে কোন জায়গায়? যখন তুমি সম্পূর্ণ ক্রোমোজোম পাবা। তো সম্পূর্ণ ক্রোমোজোম তুমি কোন জায়গায় পাবা? মেটাফেজে। মেটা শব্দের অর্থ হচ্ছে প্রথম, এই মিডিল, আর ফেজ মানে তো স্টেজ। তাহলে মেটাফেজ মানে কোন জায়গায়? দেখো তো এইখানটা, এই যে এটা হলো মেটাফেজ, এই যে এটা হলো মেটাফেজ। তাহলে মেটাফেজে তুমি একটা আইডিয়াল ক্রোমোজোম পাবা। তাহলে এই জায়গায় যদি বলা হয় সব থেকে দেখো তো মোটা কোনটা? এই যে 1400 ন্যানোমিটার। তাহলে 1400 ন্যানোমিটার অবস্থা অর্জন করতেছে কোন জায়গায়? মেটাফেজে। তাহলে এখন যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে সব থেকে মোটা ফেজ কোনটা, তাহলে ক্যান্সার কি হবে? মেটাফেজ। এবং মেটাফেজে কি হয় দেখো, ক্রোমোজোমগুলো একদম মাঝখানে এসে অবস্থান করে। ক্রোমোজোম আগে যেগুলো ছড়ানো ছিটানো ছিল, ক্রোমোজোম আগে যেগুলো এরকম একটা ছিল এই জায়গায়, একটা ছিল এইখানে, একটা ছিল এইখানে, যেগুলো ছড়ানো ছিটানো ছিল যে ক্রোমোজোমগুলো, আমাদের মেটাফেজে এসে ক্রোমোজোমগুলো সবাই একদম ইকুয়েটারে চলে আসে। কোথায় চলে আসে? ইকুয়েটার মানে কি ব্রাদার? দেখো ইকুয়েটার মানে হলো ইকুয়েটার মানে ইকুয়েটার শব্দটা কোন জায়গা থেকে আসছে? ইকুয়াল মানে হলো সমান। তার মানে হলো তারা একদম সমান অংশে চলে আসে। তাহলে এটাকে কি বলা হয়? ইকুয়েটরের বাংলা অর্থ হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। এই যে বলে না যে বিষুবীয় মানে কি? সমান। সোজা বাংলা কথায় সমান। তাহলে সমান জায়গায় চলে আসতেছে কেন? কারণ তোমার টার্গেট কি? একটা কোষ থেকে সমান দুইটা কোষে ভাগ করা। তাহলে এই জন্য ক্রোমোজোমকে কি করতে হবে? সমান দুই ভাগে ভাগ করতে হবে। এই জন্য তাদেরকে কোন জায়গায় আসতে হবে? সমান জায়গায় আসতে হবে। তো এই জন্য এটা কেন বলছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অথবা বিষুবীয় বা ইকুয়েটর অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমগুলো সব থেকে মোটা, খাটো এবং স্পষ্ট হয় কোন ফেজে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ক্রোমোজোম সব থেকে মোটা হবে কোন জায়গায়, ক্রোমোজোম সব থেকে মোটা, সব থেকে খাটো এবং সব থেকে স্পষ্ট হবে কোন ফেজে। যদি একটা এমসিকিউ দেয় এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম তার মধ্যে এই এমসিকিউটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সব থেকে বেশি ক্রোমোজোম মোটা, খাটো এবং স্পষ্ট হবে কোন জায়গায়। তো এই জায়গায় যদি ক্রোমোজোম তুমি সম্পূর্ণরূপে পেয়ে যাও তাহলে তোমাকে স্পিন্ডল ফাইবারও সম্পূর্ণটা করা লাগবে। আগে তো তুমি এই জায়গাটা কি করছিলে? স্পিন্ডল ফাইবার বানানো শুরু করছিলে। এখন তোমাকে মেটাফেজে, এটা কোন ফেজে হয়েছে? এটা হচ্ছে আমাদের মেটাফেজে, যেখানে আমাদের ওইটা ভাঙা কেবল শুরু হয়েছিল। ঠিক আছে, এইবার তুমি ক্রোমোজোম পেয়ে গেছো, তুমি কি বসে থাকবা? তখন তো তুমি এটাকে সম্পূর্ণ ভেঙে ফেলবা। তার মানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি হয়, মানে ফুললি ডিসঅ্যাপিয়ার হবে কোন জায়গায়? ফুললি ডিসঅ্যাপিয়ার কোন জায়গায় হয়ে যাবে? ফুললি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে আমাদের মেটাফেজে। শেষ ভাগে সেন্টোমিয়ারের বিভাজন শুরু হইতে থাকে। শেষ ভাগে এই লাস্টের দিকে সেন্টোমিয়ারটা আস্তে আস্তে ভাগ হইতে থাকে। এই যে
সেন্টোমিয়ারটা আস্তে আস্তে ভাগ হতে থাকে। সো এটা হচ্ছে আমাদের মেটাফেজ নিয়ে কথাবার্তা। অ্যানাফেজের ক্ষেত্রে আমরা একটু আসি। অ্যানাফেজের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যানা শব্দের অর্থ কি, দেখো এইখানে বলতেছে অ্যানা, অ্যানা শব্দের অর্থ হচ্ছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। তাহলে ব্যাকওয়ার্ড ফেজ মানে কি, ব্যাকওয়ার্ড মানে কি পিছনের দিকে। তুমি একটু খেয়াল করে দেখো, যদি আমরা অ্যানাফেজের কথাবার্তা যদি একটু দেখি, তাহলে এইখানে জিনিসটা এরকম হবে, ঠিক আছে। এই জায়গায় দেখো ব্যাকওয়ার্ড মানে কি, বিপরীত দিক, ব্যাকওয়ার্ড মানে বিপরীত। তাহলে একটা ডিরেকশন যদি এরকম হয়, আর একটা ডিরেকশন হবে হচ্ছে এইরকম, একটা ডিরেকশন এরকম যদি হয়, আর একটা ডিরেকশন হবে এই যে এরকম, দেখছো এই, তাহলে বিপরীত দিকে, এর বিপরীত দিকে, এইটার বিপরীত দিকে দেখো, এই যে এটা, এটা এই প্রান্তের দিকে যাইতে যাচ্ছে, এটা এই প্রান্তের দিকে যাইতে যাচ্ছে। তো এই জায়গায় কিন্তু আগে, এর আগে কি ছিল, এইভাবে ছিল, তারা দুজন একসাথে ছিল, কিন্তু এখন তারা কিন্তু ভাগ হয়ে গেছে। এখানে ক্রোমাটিডও ভাগ হয়েছে, একই সাথে সেন্ট্রোমিয়ারও কি হয়েছে, ভাগ হয়েছে। কিন্তু প্রোফেজ পর্যায়ে কি হয়েছিল ভাইয়া, প্রোফেজ পর্যায়ে কিন্তু ক্রোমাটিন, আমাদের যে প্রোফেজ পর্যায়ে ছিল, সে প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিডটা ভাগ হয়েছিল, কিন্তু এই যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ার কিন্তু অক্ষত ছিল। তাহলে সেন্ট্রোমিয়ারকে অক্ষুণ্ণ রেখে বা সেন্ট্রোমিয়ারকে ডিভাইডেড না করে মানে ক্রোমাটিড সমান দুই ভাগে ভাগ হয়ে গেছিল, তখন কোথায় হয়েছিল, সেটা হচ্ছে আমাদের প্রোফেজ। আর এই জায়গায় কিন্তু অ্যানাফেজে কি হয়েছে, শুধুমাত্র সেন্ট্রোমিয়ার ভাগ হয় নাই, একই সাথে তাদের ক্রোমাটিডগুলোও কি হয়েছে, দেখো ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে ফেজ, এই ফেজের নামকে কি বলা হয়, অ্যানাফেজ। সো অ্যানাফেজে যখন এরকম করে ক্রোমাটিডগুলো ভাগ হয়ে যায়, তখন এদের কি হয়, মেরুমুখী চলন। মেরুমুখী চলন মানে কি, মেরুর দিকে তারা যাওয়ার চেষ্টা করে, এবং সেই জায়গায় কয়েকটা শেপের হয়। শেপগুলো কীরকম হয়, এইখানে বলতেছে দেখো, এই যে ভি, ভি মানে হলো মেটাসেন্ট্রিক, ভি মানে কি, ভি মানে হলো মেটাসেন্ট্রিক, ভি মানে হলো মেটাসেন্ট্রিক। এল মানে কি, সাবমেটাসেন্ট্রিক। জেতে কি হবে, অ্যাক্রোসেন্ট্রিক, এবং আইতে কি হবে, টেলোসেন্ট্রিক। ভি মানে আমি যদি তোমাদেরকে বলি মেটাসেন্ট্রিক, মেটা মানে কি, মাঝখানে, ঠিক আছে। যখন ক্রোমোজোমটা মানে সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকে, তখন সেটাকে কি বলা হয়, দেখো এখন সেন্ট্রোমিয়ার কোন জায়গায়, মাঝখানে, তাহলে মেটা মানে মাঝখানে, তাহলে সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকে তখন সেটাকে কি বলা হয়, মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যদি এই জায়গায় না থাকে, সেন্ট্রোমিয়ার যদি মেটাসেন্ট্রিকের একটু আগে থাকতো, লাইক এই যে এরকম, দেখো তো এটা কি মাঝখানে আছে এখন, না, তাহলে মাঝখানের থেকে একটু আগে আছে, এই জন্য সেটাকে কি বলা হয়, কি, সাবমেটাসেন্ট্রিক। এরপরে আসো অ্যাক্রোসেন্ট্রিক, তারপরে টেলোসেন্ট্রিক, ঠিক আছে। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি, এর থেকে একদম মানে তোমার এইটা দেখো একেবারে শেষে নাই, একদম শেষে নাই, শেষে একটু আগে আছে, তখন সেটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। আর একদম যদি শেষে থাকে, দেখো এই যে এরকম করে একদম শেষ প্রান্তে আছে, তখন সেটাকে বলা হবে টেলোসেন্ট্রিক। তাহলে এই জায়গায় টেলোসেন্ট্রিকের নাম টেলোসেন্ট্রিক কেন, দেখো টেলোসেন্ট্রিক, সেন্ট্রিক, ঠিক আছে, টেলোসেন্ট্রিক। টেলো শব্দের অর্থ হচ্ছে এন্ড, এন্ড মানে কি, এন্ড মানে হলো শেষ। তাহলে এই জায়গায় সেন্ট্রিক শব্দের অর্থ হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। মেয়ার মানে কি, মেয়ার মানে হলো অংশ, তাই না। তাহলে সেন্ট্রোমিয়ার কোন জায়গায় আছে, এই জায়গায় সেন্ট্রোমিয়ারটা একদম লাস্টে আছে, এই জন্য সেটাকে কি বলা হয়, একদম লাস্টে আছে, এই জন্য সেটাকে কি বলা হয়, টেলোসেন্ট্রিক, ঠিক আছে। মাঝখানে আছে মেটাসেন্ট্রিক, মাঝখানের থেকে একটু আগে আছে সাবমেটাসেন্ট্রিক, একদম শেষের থেকে একটু আগে, মাঝখানের থেকে একটু দূরে, তখন সেটাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক। আর আমাদের এই জায়গায় যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেটা শেষের থেকে একটু আগে, এই জন্য এটাকে কি বলা হবে, এই জন্য এটাকে বলা হবে হচ্ছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। কথা ক্লিয়ার, এই জন্য এটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। এবার যদি আমরা যাই, এবার হচ্ছে আমাদের টেলোফেজ। তো কোনো জায়গায় টেলো শব্দের অর্থ কি, টেলো শব্দের অর্থ হচ্ছে এন্ড। তাহলে এন্ড যে ফেজ, এন্ড ফেজ, তাহলে যে ফেজটা এন্ড থাকে, যে ফেজটা শেষ হয়ে যায়, সে ফেজটাকে কি বলা হয়, টেলোফেজ। এটা মাইটোসিসের সব থেকে শেষ পর্যায়ে, এন্ড মানে কি, শেষ, তাহলে শেষ পর্যায়ে কোনটা তৈরি হবে, টেলোমিয়ার তৈরি হবে। এখানে প্রোফেজে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর আবার পুনরাবৃত্তি ঘটে। কারণ কি, কারণ এই জায়গা থেকে একটা কোষ তুমি পাবা, এবার ওই কোষ থেকে তুমি চাইবা যে আমি আবার সমান দুই ভাগে ভাগ করব। তাহলে যখন প্রোফেজ ছিল, তখন প্রোফেজের যে ক্রোমোজোমগুলো ছিল, মানে ওইখানে তো ক্রোমোজোম থাকে না, বাট ক্রোমোজোমের মতো আস্তে আস্তে ওই ক্রোমোজোমের দিকে তো যাচ্ছে, তাই না। তাহলে এই জায়গাটায় ক্রোমোজোমগুলো কেমন থাকে বলো তো, এই জায়গায় ক্রোমোজোমগুলো থাকে হচ্ছে, এটা কোন জায়গা বলতেছি আমরা, প্রোফেজের কথা বলতেছি, প্রোফেজ। তাহলে প্রোফেজে আমাদের ক্রোমোজোমগুলো কেমন থাকে, খাটো প্লাস কি, মোটা, তাই তো, খাটো প্লাস মোটা। সব থেকে খাটো আর মোটা থাকে কোন জায়গায়, সেটা তো মেটাফেজে। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা প্রথমে ক্রোমাটিন থেকে আস্তে আস্তে ক্রোমোজোমের দিকে যাচ্ছি, তাহলে প্রোফেজে কি হয়েছিল, খাটো প্লাস মোটা হয়। কিন্তু এর উল্টোটা যদি হয়, তাহলে উল্টোটা কোন জায়গায় হয়, টেলোফেজে হয়। উল্টোটা কোথায় হয়, টেলোফেজে হয়। তাহলে টেলোফেজে কি কাহিনী ঘটবে,
টেলোফেজে কী কাহিনী ঘটবে, টেলোফেজে যে এই যে ক্রোমোজোম আছে সেটা কেমন হবে, সেটা হবে লম্বা, লম্বা প্লাস চিকন, তাই না? তাহলে সেটা তখন কেমন হবে, লং প্লাস থিন, লং প্লাস থিন, লং প্লাস থিন হবে। তাহলে লম্বা এবং চিকন হবে কোন ফেজে, লম্বা এবং চিকন হবে হচ্ছে আমাদের টেলোফেজে। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম এই জায়গায় এসে লম্বা এবং কী হবে, মানে চিকন হয়ে যাবে। ঠিক আছে, নিউক্লিয়ার রেটিকুলাম, তাহলে এখন শুধু তো এগুলো হলে হবে না, তাহলে তোমাকে কি করতে হবে, সাথে সাথে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করতে হবে এবং নিউক্লিওলাসেরও পুনর্ভাব করতে হবে। তার মানে এই জায়গায় এসে যে জিনিসগুলো ধ্বংস হয়ে গেছিলো, তুমি একটা নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো বাদে কি তুমি একটা সেলকে কল্পনা করতে পারবা না? তাহলে তোমার টার্গেট কি, এখন একটা আইডিয়াল সেল পাওয়া, টেলোফেজে তুমি একটা আইডিয়াল সেল পাবা। তাহলে আইডিয়াল সেল যদি তোমাকে পাইতে হয়, একটা ভালো যদি সেল পাইতে হয়, অবশ্যই তোমাকে ওই জায়গায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকতে হবে। তাহলে ওই যে এখানে ধ্বংস হয়ে গেছিলো, আবার এই যে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, যেখানে নিউক্লিওলাসের পুনর্ভাব ঘটে, মানে আবার নিউক্লিয়াস রিজেনারেট করে। ঠিক আছে, এবং স্পিন্ডল তন্তুগুলো এখন তো তুমি এখন তুমি কোন অবস্থানে চলে গেছো, এখন তুমি এখন তো আর ক্রোমোজোম নাই, তাহলে ক্রোমোজোম যদি না থাকে তাহলে কি তুমি স্পিন্ডল ফাইবার দিবা না? তখন আমাদের এই যে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস যেগুলো ছিল, যে স্পিন্ডল ফাইবার যেগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা ছিল হচ্ছে আমাদের মাইটোসিসের কথাবার্তা। সাইটোকাইনেসিস মানে কি, যখন এই সব কাহিনীগুলো হবে টেলোফেজ পর্যায়ে শেষের দিকে বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজম রেটিকুলাম অংশগুলো এবং এখানে একটা কোষ প্লেট গঠন করে, মনে রেখো কোষ প্লেট গঠন করে হচ্ছে প্লান্ট সেলের ক্ষেত্রে। ঠিক আছে, কোষ প্লেট কার ক্ষেত্রে গঠন করে, প্লান্ট সেলের ক্ষেত্রে। প্লান্ট সেলে এরকম করে এরকম একটা কোষ থাকে, তো কোষ থাকার কারণে এইখান থেকে এরকম করে ধরো দুটো ভাগ করে, এরকম করে ভাগ করে, এই যে এরকম করে ভাগ করে এখান থেকে যেটা তৈরি করে সেটা হচ্ছে কোষ প্লেট, এবং এইভাবে একটা কোষটাকে সমান দুইটা কোষে তারা ডিভাইডেড করে। আর আমাদের ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা কোষ, এবং এই কোষের মধ্যে একদম মাঝ বরাবর যদি আমরা ভাগ করি, তাহলে মাঝখানে ছিল কি নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস সমান দুই ভাগে ভাগ হইলো। ঠিক একই রকমভাবে আমাদের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমও দুই ভাগে ভাগ হয়েছে, তো এইটাকে বলা হয় সাইটোকাইনেসিস। যদি তুমি একটা কোষকে বিভাজিত করতে চাও, তাহলে অবশ্যই তোমার ওইখানে সাইটোপ্লাজমের বিভাজন করতে হবে এবং একই সাথে তোমার নিউক্লিয়াসের বিভাজন করতে হবে। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস এবং নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, তো সাইটোপ্লাজমের যে বিভাজন আছে সেটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। কথা ক্লিয়ার? আশা করা যায় তোমাদের এই ক্ষেত্রে কতটা ক্লিয়ার হয়েছে। এখন মাইটোসিসের গুরুত্ব, এটা কিন্তু অনেক সময় 3 বা 4 মার্কের কোশ্চেনে দিতে দেখা যায়, 3 বা 4 মার্কের কোশ্চেনে অনেক সময় দিতে দেখা যায়। তো দেহের গঠন এবং দেহের বৃদ্ধি, মানে আমাদের যে দেহটা আছে, এই দেহটা যদি তৈরি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, মাইটোসিসে কোষ বিভাজন করতে হবে। কারণ আমরা যদি কখন ছিলাম, যখন আমরা স্পার্ম আর এগ একসাথে মিলিত হয়েছিল, স্পার্ম প্লাস এগ যখন একসাথে মিলিত হয়েছিল, তখন আমরা কোন অবস্থায় ছিলাম, জাইগোট অবস্থায় ছিলাম, তাই না? এই জাইগোট অবস্থায় কি আমরা এখন আছি, জাইগোটটা একটা কলমের ডটের মতো। জাইগোটের সাইজ কতটুকু জানো? জাইগোটের সাইজটা হচ্ছে, এটা মনে করো একটা পেন, এবং এই পেনের মাথায় এই যে যতটুকু সাইজ না, এতটুকু সাইজ, কিন্তু তুমি কি ওই সাইজে আসো এখন? কখনোই না, তোমার সাইজ কিন্তু এখন বড় হয়েছে। তুমি জাইগোট থেকে আমরা কোনটা তৈরি করি, এমব্রায়ো। এমব্রায়ো থেকে কোনটা তৈরি হয়, এমব্রায়ো থেকে চাইল্ড হয়। কথার কথা, চাইল্ড, ফিটাস অনেকগুলো স্টার আছে, বাট আমি বললাম চাইল্ড। চাইল্ড থেকে মনে করো তুমি তো চাইল্ড না, তাই না? তুমি তো শিশু না, একেবারে তো ছোট বাচ্চা না। তাহলে এই যে জাইগোট যা, এই জাইগোট যা তুমিও তো তাই, তুমি তো চেঞ্জ হও নাই। এটা যদি গরুর জাইগোট হয়, তাহলে এটা পরবর্তীতে গরু তৈরি হবে। এটা যদি ছাগলের হয়, তাহলে এটা পরবর্তীতে ছাগল তৈরি হবে। এটা যদি মানুষ হয়, তাহলে কী হবে, মানুষ তৈরি হবে। তাহলে সেম টু সেম থাকতেছে। তাহলে এই যে একটা সেল ছিল, একটা সেল থেকে অনেকগুলো সেল যে তোমার বানালে, এটা কোন সেল ডিভিশন প্রসেস, এটা হচ্ছে মাইটোসিস। তাহলে যে তোমার দেহের বড় যে করলা, ছোটো থেকে বড় অবস্থায় করছো, এটার জন্য দায়ী থাকে কে, মাইটোসিস। জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ মানে কি, আবার দাম করে দিয়ে না, জননাঙ্গ মানে রিপ্রোডাক্টিভ অর্গান। অর্গান মানে যদি কখনো দেখো অর্গান বা অঙ্গ আছে, চোখ বন্ধ করে কি হবে, মাইটোসিস। ঠিক আছে, চোখ বন্ধ করে মাইটোসিস। দুনিয়াতে দুটো জায়গায় মিওসিস হয়, একটা হচ্ছে স্পার্ম তৈরি করার জন্য, আর একটা হচ্ছে এগ। এই দুইটা জায়গা বাদে আর বাদ বাকি দুনিয়াতে যা আছে সব জায়গায় কী হবে, আমাদের মাইটোসিস হবে। ঠিক আছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা, কোষের মধ্যে কতগুলো নিউক্লিয়াস থাকবে, কতগুলো সাইটোপ্লাজম থাকবে, এগুলো নির্ভর করার কাজটা কী করে, আমাদের মাইটোসিস করে। সেম টু সেম রাখার কাজ, কথাবার্তা কিন্তু বলছিলাম আগেই, যে ক্রোমোজোমের সমতা রক্ষা করে, অর্থাৎ ক্রোমোজোম যা ছিল, বাবার ক্রোমোজোম কয়টা আছে, 46, তোমার ক্রোমোজোম কয়টা আছে, 46। এই ক্ষেত্রে কেন আছে, এটা মাইটোসিসের জন্য আছে। কিসের জন্য আছে, মাইটোসিস সেল ডিভিশনের জন্য। কোনো জায়গায় তোমার যে একটু আগে বললাম, কোনো জায়গায় কেটে গেছে, তাহলে ওই জায়গাটা আবার রিজেনারেট করার কাজটা কে করে, মাইটোসিস। গুণগত বৈশিষ্ট্য মানে তোমার এইখানে হাতের সেলের কিছু ক্যারেক্টার আছে বা বৈশিষ্ট্য আছে, তাহলে পরবর্তীতে হাতের সেলও যদি তৈরি হয়, তাহলে ওইখানেও কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য থাকবে, তাহলে ওইটা রক্ষা করার কাজটাও কে করবে, আমাদের মাইটোসিস করবে। কথাটা ক্লিয়ার? এখন অনিয়ন্ত্রিত মাইটোসিস, সেটা আমরা ইনশাল্লাহ
পরের আলোচনা করব, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব না। তবে আমি হালকা করে তোমাদেরকে বুঝাই দিই, অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে ক্যান্সার হয়, ঠিক আছে? অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে টিউমার এবং ক্যান্সার হয়। কথার কথা হলো, আমি তোমাদেরকে সহজে যদি বলি, মনে করো একটা সেলের মধ্যে এটা একটা সেল, এই একটা সেল থেকে 2টা সেল তৈরি করার কথা ছিল তোমার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে, কিন্তু এই একটা সেল থেকে 200টা সেল তৈরি হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় অনিয়ন্ত্রিত তোমার মাইটোসিস কোষ বিভাজন। এবং এই অনিয়ন্ত্রিত যদি মাইটোসিস কোষ বিভাজন হয়, তাহলে সেখানে 2টা রোগ হয়, একটা হচ্ছে টিউমার, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার ক্যান্সার। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমাদের বডিতে এরকম হচ্ছে না কেন? কারণ আমাদের এই কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ফ্যাক্টর কাজ করে, কিছু প্রোগ্রামিং। যেমন তুমি একটা মোবাইলে একটা প্লেনের গেম খেলতেছো, তাহলে অবশ্যই এখানে প্রোগ্রামিং থাকে। ঠিক একই রকমভাবে আমাদের সেলের মধ্যে এরকম করে প্রোগ্রামিং করা আছে, যার কারণে সেল চাইলে একটা থেকে 40টা 50টা 60টা তৈরি করতে পারে না, তাকে একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে হয়। এটা সেল বা কোষের অন্যতম বড় একটা বৈশিষ্ট্য, যে তাকে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে হয়, ঠিক আছে? তো এখানে বলতেছে যদি এরকম অনিয়ন্ত্রিত হয়, তখন সেখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা বলবো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, এবং যার জন্য যেটা হয় সেটাকে বলা হয় আমাদের ক্যান্সার এবং কি টিউমার। এখানে মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে একের খেলা, মাইটোসিস কোষ বিভাজন একের খেলা। নিউক্লিয়াস কয়বার বিভাজন হয়? একবার। এবং ক্রোমোজোমও কয়বার বিভাজিত হয়? একবার। সাইটোপ্লাজমও কয়বার বিভাজিত হয়? এখানে একবার বিভাজিত হয়, ঠিক আছে? এবার আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে আমাদের মিওসিস। ইনশাল্লাহ তোমাদের সাথে মিওসিস আলোচনা করা হবে নেক্সট আমাদের যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওটাতে। তো সবার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা, এবং তোমাদের কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয়, বা তোমরা যদি কোনো একটা চ্যাপ্টারে কোনো কিছু বা কোনো সাজেশনমূলক হোক বা যা কিছু কোনো কিছুর যদি তোমরা কোনো ধরনের প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা, কি টপিকের ভিডিও চাও সেটাও তোমরা জানাবা। আমরা চেষ্টা করব যতটুকু আমাদের সাধ্যের মধ্যে থেকে থাকে আমরা তোমাদেরকে ফ্রি মানে এই ভিডিওর মাধ্যমে শেখানোর। কেননা আমরা চাই যে আমাদের যতগুলো বাচ্চা আছে সকল বাচ্চাই যেন আসলে শিখতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো যারা আমাদের এই ভিডিওটা মানে প্রথম দেখবা, সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যাতে করে পরবর্তীতে সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এতটুকু। আসসালামু আলাইকুম।